সেটা আমি নিচ্ছি না শুধু নিলে হবে না, এই যে যারা জয়েন করে নাই ক্লাসে তাদের কি হবে সেটাই। যারা জয়েন করে নাই মানে তাদের কি হবে? ওপেন কনভারসেশন এটা খুলবো? ক্লাস শুরু হয়নি? হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আপনাকে। ঠিক আছে, আপনাদের অধিকাংশ মনে হচ্ছে প্রেজেন্ট দিয়ে দিয়েছেন। যারা নতুন এসেছেন আপনারা আপনাদের নাম এবং প্রেজেন্ট লিখে তাড়াতাড়ি লিখে ফেলেন, আমাদের হাতে সময় খুব কম। জি স্যার। আপনারা যারা অনেকেই আবার চলে যাচ্ছেন, কাইন্ডলি বি কনসিয়াস। আর যারা আসেননি, আমি যারা প্রেজেন্ট আছেন ওনাদের নাম ইউনিভার্সিটিতে জমা দিয়ে দেব, যারা আসেননি সেটা ইউনিভার্সিটি দেখবেন। যেহেতু আমি গেস্ট লেকচারার, খুব বেশি এই বিষয়ে আমি দিতে পারবো না। ওকে, থ্যাংক ইউ। আমি আমার স্লাইডটা শেয়ার দিচ্ছি, আমাকে একটু জানান আপনারা কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। দেখা যাচ্ছে? আমি অলরেডি আপনাদের স্লাইডটা শেয়ার দিয়েছিলাম, লেকচারগুলো আপনারা দেখেছেন হয়তো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রিন্সিপালস অফ হেলথ এডুকেশন আর হচ্ছে মেথডস এন্ড মিডিয়াস অফ হেলথ এডুকেশন, রাইট? আমার কথাগুলো কি আপনাদের কাছে পরিষ্কার? জি জি পরিষ্কার। জি স্যার। আচ্ছা, আমি শুরুতেই বলে নেই, আমি প্রথমত হচ্ছে আজকে খুব একটা সময় আপনাদের নেব না, একটু কোঅপারেশন চাচ্ছি আপনাদের, তাহলে দ্রুত শেষ করতে পারবো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা, আজকে লেকচারের পরে আমি একটা ছোট কুইজ গুগল ফর্মে তৈরি করে আপনাদেরকে এখানে দিয়ে দেব, আপনারা সেটা পূরণ করে আমাকে ব্যাক করে পাঠাবেন। এটা ওপেন বুক এক্সাম, আপনি যেখান থেকে হোক, আমার লেকচার বা বই, ইন্টারনেট যেখান থেকে হোক, আপনি অ্যান্সারগুলো লিখতে পারলেই হবে। আরেকটা দেব, সেটা হচ্ছে আমার পার্সোনাল ইভালুয়েশন, যে আমি ঠিকমতো আপনাদেরকে মেসেজগুলো কনভে করতে পারছি কিনা। সেইটা অ্যানোনিমাস থাকবে, অর্থাৎ আপনাদের রিপ্লাই আমি বুঝতে পারবো না কে কি রিপ্লাই দিয়েছেন। অর্থাৎ আমার ইভালুয়েশনের জন্য আমি আরেকটা প্রশ্ন পাঠাবো, সেখানে আপনারা আমাকে ইভালুয়েট করে আমাকে জানাবেন। আমার ব্যক্তিগত ইমপ্রুভমেন্ট প্লাস হচ্ছে আপনাদের ভালো যাতে লেকচার প্রোভাইড করতে পারি সেই ব্যাপারে এটা সহায়তা করবে। ওকে, আমরা আসি প্রিন্সিপালস অফ হেলথ এডুকেশন। সো আমরা বিগত লেকচারে হেলথ এডুকেশন সম্পর্কে, তার কনসেপ্ট, কিছু হিস্ট্রি, এই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম। আজকে আমরা হেলথ এডুকেশনের প্রিন্সিপালসটা জানবো। তো শুরুটা আমি করতে যাচ্ছি একটা ছোট্ট কথা বলে, সেটা হচ্ছে আমরা আপনারা চাইলে কেউ একজন আমার লেকচারটা রেকর্ড করে রাখতে পারেন, যদি কোনো পারপাসে ইউজ করতে চান করতে পারেন। যে কথাটা বলছিলাম যে মানুষ বলে না যে একজন চোর তার নিজের এলাকায় বা নিজের গ্রামে চুরি করে না, এটা হচ্ছে তার একটা নীতি। এই ধরনের প্রবাদ আমরা কম বেশি শুনে থাকি। তো বিষয়টি হচ্ছে যে প্রত্যেক জিনিসের একটা প্রিন্সিপালস বা মূলনীতি থাকে, যেটা ফলো করলে বা যেটার ভেতরে থাকলে সেটা একটা উৎকৃষ্ট বা তার স্বজাতিকে প্রেজেন্ট করে। একইভাবে হেলথ এডুকেশনে কিছু বৈশিষ্ট্য বা প্রিন্সিপালস আছে, যেগুলো আপনি যখন কোথাও কোনো হেলথ এডুকেশন দেবেন বা প্রোগ্রাম ডিজাইন করবেন, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, এই মূলনীতিগুলো। এই ধরনের প্রিন্সিপালগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে ক্রেডিবিলিটি।
প্রথমটি হচ্ছে ক্রেডিবিলিটি। এটার বাংলা আমি এটা আপনারা যে বাংলা অর্থটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা হেলথ এডুকেশনে কিভাবে ব্যবহার করব তার প্রেক্ষিতে লেখা। তার মানে এই নয় যে এই শব্দটির বাংলা এটাই হবে, মিস আন্ডারস্ট্যান্ড হবেন না। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারেস্ট থাকতে হবে, আমরা বিস্তারিত পরে যাব। তৃতীয়ত হচ্ছে কোথাও কোনো হেলথ এডুকেশন দিলে তার প্রিন্সিপালের মধ্যে পার্টিসিপেশন থাকতে হবে। ফোর্থ, মোটিভেশন থাকবে। ফিফথ হচ্ছে কম্প্রিহেনশন। সিক্সথ হচ্ছে রিইনফোর্সমেন্ট। সেভেন্থ, লার্নিং। setting an example, good human relation, feedback, community leaders, and soil, seed, and sower. শুনতে পাচ্ছেন? একটু ফিডব্যাক দিয়েন আমাকে। ক্লিয়ার। তাহলে প্রথমটায় আসি, ক্রেডিবিলিটি। আমি আবারও আপনাদের বলতেছি, কোনো কারণে যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি প্লিজ জানাবেন। সো প্রথমে আসি ক্রেডিবিলিটি। আমরা জানি সেটা বলার চেষ্টা করেছিলাম বিশ্বাসযোগ্যতা। এর মানে কি? এর মানে হচ্ছে আমি যে হেলথ এডুকেশন কোনো কমিউনিটিতে দেব বা যে তথ্যটি আমি কোনো কমিউনিটিতে দেব সেটা অবশ্যই ট্রাস্ট ওয়ার্দি হতে হবে, বিশ্বাসযোগ্য হতে হবে। এমন একটা তথ্য আমি যদি কমিউনিটিতে প্রদান করি যার মধ্যে জনগণের মধ্যে সংশয় তৈরি হয় যে এটা কিভাবে হেলথ এডুকেশন হতে পারে। সো আমি যখন কোনো প্রোগ্রাম ডিজাইন করব অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে কমিউনিটিতে আমি যে তথ্যটা দিচ্ছি সেইটা একটা বিশ্বাসযোগ্য এবং সায়েন্টিফিক তথ্য। উদাহরণ দেই, ধরেন আমি কমিউনিটিতে একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে 6 মাস বয়সী কম বয়সী শিশুদের শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট। এখন আপনি যদি একটু ওল্ড কমিউনিটির কথা চিন্তা করেন, আজ থেকে 20-25 বছর আগে এই কথাটি হয়তোবা মানুষ এত জানতো না, কিন্তু মানুষ জানতো যে জন্মের পরে কিছু না কিছু দেয়া লাগে, অথবা মায়ের দুধের পাশাপাশি 6 মাসের আগেও কিছু না কিছু বাচ্চাকে দেয়া হতো। সায়েন্টিফিক্যালি এটা প্রুভ হয়েছে যে আপনারা অলরেডি জানেন যে 6 মাসের বয়স পর্যন্ত বাচ্চাকে মায়ের দুধ ছাড়া কিছুই দিতে হয় না। এখন এই তথ্যটি সায়েন্টিফিক্যালি প্রুভড এবং ট্রাস্টওয়ার্দি। সো কমিউনিটিতে যখন আপনি এই ধরনের তথ্য দেবেন, এই ধরনের তথ্যগুলোর যাতে সায়েন্টিফিক ভিত্তি থাকে, সেইটা হচ্ছে মূল কথা। ক্রেডিবিলিটি কথার মূল মেসেজটা হচ্ছে সেইটা। আপনি এমন কোনো তথ্য নিয়ে আসতে পারেন না, যেমন মনে করেন একটা প্রবাদ আছে যে মৌমাছির যে হুলটা আছে সেইটা নাকি পায়ের মধ্যে ফুটালে, আফ্রিকার কোন এক দেশে প্রচলিত, পায়ের মধ্যে ফুটালে প্যারাপ্লেজিয়া পেশেন্টদের, মানে যাদের 2 পা অবশ হয়ে গেছে, তাদের নার্ভ কন্ডাকশন ভেলোসিটি বেড়ে যায়। এটার কোনো সায়েন্টিফিক ভিত্তি নাই। এখন এই কথাটা যদি আপনি কমিউনিটিতে এডুকেশন আকারে দিতে চান সেটা ঠিক হবে না, এটা তার প্রিন্সিপালকে নষ্ট করবে। সো যে কথাটা আমি বলতে চাচ্ছি, অবশ্যই আপনার তথ্যটি সায়েন্টিফিক্যালি প্রুফ হইতে হবে। দ্বিতীয় যে প্রিন্সিপালে আসি সেইটা হচ্ছে ইন্টারেস্ট। দেখেন, আমি যদি আমার কমিউনিটিতে কোনো কথা বলি, সেই কথাটা জনগণ শুনতেও পারে, নাও শুনতে পারে। সুতরাং আপনি এমন ভাবে জনগণকে তথ্যটা দেবেন যাতে জনগণ আপনার সেই তথ্য নিতে বাধ্য হয়। ধরেন তর্কের খাতিরে আমি ধরে নিলাম একটা কমিউনিটিতে আমি বললাম যে ভাই আপনারা ধূমপান করবেন না, ধূমপান করলে আপনার ক্যান্সার হয়। কমিউনিটি পিপল হয়তো বা আপনাকে রিপ্লাই দিতে পারে যে
কতজনই তো খায়, আমি তো দেখি না যে সবাই ক্যান্সারে মারা গেছে। সুতরাং এই ধরনের পারসেপশন যখন কোনো কমিউনিটিতে খুব দৃঢ়ভাবে থাকবে, তখন আপনার অ্যাজ এ হেলথ এডুকেটর হিসেবে বা প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট হবে আপনার তথ্যটা জনগণের কাছে পৌঁছানো এবং এই তথ্যের মাধ্যমে তার বিহেভিয়ারকে চেঞ্জ করা। এই জন্য আপনাকে যেটা করতে হবে, জনগণকে আগে তার প্রয়োজনীয়তাটা বোঝানোর চেষ্টা করতে হবে যে হ্যাঁ, ফর এক্সাম্পল আমি এমনিতেই যদি আমি কমিউনিটিতে গিয়ে বলি যে আপনি সাবান দিয়ে টয়লেট থেকে আসার পরে হাত ধুলে ভালো, হয়তোবা সে শুনবে না, কিন্তু তাকে যদি আমি কারণটা বলি যে এটা যদি না করো তাহলে তোমার ডায়রিয়া হবে, সংসারে কন্টিনিউয়াস তোমার পরিবারে ওষুধ লেগে থাকবে, ফিনান্সিয়ালি তুমি দিন দিন উইক হতে থাকবে এবং তোমার বাচ্চা কাচ্চাগুলো অসুস্থ হয়ে থাকবে। যখন এই ধরনের ব্যাড ইফেক্ট গুলো আমি তাকে বিভিন্নভাবে জানাবো, তখন সে আপনার হেলথ এডুকেশনের যে মেসেজ, টয়লেট থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধোয়া, তার প্রতি তার একটা ইন্টারেস্ট গ্রো করবে। সুতরাং এটা একটা প্রিন্সিপাল যে আপনি আপনার তথ্য দিয়ে জনগণকে আপনার যে মেসেজ সেটা যাতে সে গ্রহণ করে সেই ইন্টারেস্টটা ফিল করাতে হবে। এই টার্মটি দেখেন, ফেল্ড নিডস, কমিউনিটি পিপল বা আপনার টার্গেট অডিয়েন্সকে তার প্রয়োজনীয়তাটা বোঝাতে হবে। তারপর আসি পরবর্তী প্রিন্সিপাল, সেইটা হচ্ছে পার্টিসিপেশন। ছবির মধ্যে দেখেন একজন ব্যক্তি খুব আগ্রহের সহিত লেকচারে পার্টিসিপেট করছে, আরেকজন মনে হচ্ছে সে এখানে খুব একটা আগ্রহী না। মূল মেসেজটি হচ্ছে এখানে যে আপনি যখন কমিউনিটিতে হেলথ এডুকেশন প্রোগ্রাম রান করবেন, আপনাকে মেক শিওর করতে হবে একজন প্রোগ্রাম ম্যানেজার হিসেবে, একজন হেলথ এডুকেটর হিসেবে, যে আপনি ওই কমিউনিটির সবাইকে নিয়ে এই প্রোগ্রামটি রান করছেন এবং সকল স্তরের ব্যক্তিরাই আপনার এই প্রোগ্রামের আন্ডারে কোনো না কোনোভাবে জড়িত। অন্যথায় পলিটিক্যালি হোক এবং সিস্টেমেটিক্যালি হোক আপনার হেলথ এডুকেশন প্রোগ্রাম সফল হবে না। এইটা ছোট পরিসর থেকে শুরু করে বড় পরিসর পর্যন্ত প্রযোজ্য। একটা ছোট ক্লাসরুমে হেলথ এডুকেশন প্রোগ্রামের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, আবার একটা বড় কমিউনিটির ক্ষেত্রেও প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রেও পার্টিসিপেশন প্রযোজ্য। তারপর আসি মোটিভেশন। আপনার কথায় যদি মানুষ মোটিভেটেড না হয়, তাহলে কখনোই সে আপনার এডুকেশনাল মেসেজটা সে নিবে না, এটি বাস্তবতা। সুতরাং আপনাকে বুঝতে হবে আপনার কমিউনিটি পিপলের নেচার কেমন, সে আসলে কি চায়, এবং আপনি আপনার মেসেজ দিয়ে তাকে মোটিভেট করতে হবে আপনার মেসেজটা যাতে সে রান করে। কম্প্রিহেনশন, খুব শর্টকাটে যদি আমি বলি, আমি এমন কোনো তথ্য আমি আমার সোসাইটিকে বা আমার কমিউনিটিকে অথবা আমার কোনো এডুকেশনাল প্রোগ্রামে এমনভাবে তথ্য প্রদান করব না যেটা একজন মানুষকে কনফিউজ করে ফেলে। ইনফরমেশন থাকতে হবে একদম স্ট্রেট ফরওয়ার্ড, ইউনিডাইরেকশনাল এবং সহজ ভাষায়। আপনাকে বুঝতে হবে আপনার কমিউনিটি পিপলের লিটারেসি লেভেলটা কেমন, এবং সেইটা বুঝেই আপনাকে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। অনেক সায়েন্টিফিক বা মেডিকেল টার্ম ইলিটারেট কমিউনিটিতে অ্যাকসেপ্টেবল এবং আন্ডারস্ট্যান্ডেবল নাও হতে পারে, সেই জন্য আপনাকে সেইখানকার প্রচলিত ভাষার মাধ্যমে এডুকেশন দিতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। ধরেন মৃগী রোগ, এপিলেপসি, এটা আমরা কম বেশি সবাই শুনেছি, আমরা সবাই জানি এটা হচ্ছে মৃগী রোগ,
কিন্তু যারা সিলেট অঞ্চলে আছেন তারা কিন্তু এই রোগটাকে জানেন অন্য একটা নামে। সেই নামটা কি কেউ বলতে পারবেন? কেউ একজন কি বলতে পারবেন যে সিলেটের লোকরা মৃগী রোগকে কি বলে? ধারণা আছে কি? আছেন কেউ সিলেটের কেউ? হ্যালো, বলেন ভাই। শোনা যাচ্ছে? কেউ নাই। আচ্ছা, কেউ একজন সম্ভবত রাস্তায় হেঁটে হেঁটে ইয়ে করছেন, কাইন্ডলি যদি হ্যাঁ, হেঁটে হেঁটে করছে। ওকে, সিলেটের লোকেরা মৃগী রোগকে বলে চিকানি। সুতরাং ওই এলাকায় মৃগী রোগ চিকানি নামে পরিচিত। এখন আপনার হেলথ এডুকেশন কোনো প্রোগ্রামে ধরেন মৃগী রোগীদের কি করণীয় এবং তাদেরকে কিভাবে সেভ করতে হয় সেই বিষয়ে একটা প্রোগ্রাম রান করছেন। আপনি ওই কমিউনিটিতে যে টার্মটা তারা পরিচিত সেই টার্মে আপনাকে এডুকেশন প্রোগ্রাম চালাতে হবে। এটাকে বলা হয় কম্প্রিহেনশন, অর্থাৎ ইনফরমেশন গুলো লোকাল ল্যাঙ্গুয়েজে এবং রিসিপিয়েন্টদের আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে প্রোভাইড করতে হবে। তারপর আসি রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট হচ্ছে হেলথ এডুকেশনের আরেকটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় প্রিন্সিপাল। একটা কথা বলি, আপনি ধরেন একজন হেলথ এডুকেটর বা একজন প্রোগ্রাম ম্যানেজার হিসেবে যে কোনো একটা কমিউনিটিতে একদিন বা ওয়ান শুট এডুকেশনাল প্রোগ্রাম রান করাটা ওয়াইজ হবে না। কারণ এডুকেশনাল প্রোগ্রাম হইতে হয় বারবার, একই ইনফরমেশন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লোকজনের মাথায় দিতে হয়, তারপরে গিয়ে মানুষ সেটাকে একসেপ্ট করে, অ্যাটিটিউডের পরিবর্তন হয় এবং বিহেভিয়ার চেঞ্জ হয়। রিইনফোর্সমেন্ট কথার অর্থ হচ্ছে যে কখনোই এডুকেশনাল প্রোগ্রাম ওয়ান শুট হবে না, আপনাকে বিভিন্ন সময়ের ব্যবধানে বিভিন্নভাবে সেম এডুকেশন বা সেম মেসেজ থ্রো করতে হবে, বারবার রিইনফোর্স করে। এতে মানুষের মাথায় ইনফরমেশনটি গেঁথে যাবে। আরেকটি হচ্ছে লার্নিং বাই ডুইং, অর্থাৎ একজন মানুষকে বা আপনি যখন এডুকেশন প্রোগ্রাম দেবেন শুধুমাত্র তথাকথিত লেকচার অথবা মাইকের ইনফরমেশন দিলেই হবে না, আপনাকে কিছু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখাতে হবে। উদাহরণস্বরূপ আমাদের দেশে গ্রাম লেভেলে যে পুষ্টি আপারা কাজ করে, হেলথ ওয়ার্কার যারা মায়ের পুষ্টি বা শিশুর পুষ্টি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এডুকেশন দেয়, দেখবেন ওনারা সবজিগুলো কিভাবে কাটতে হয়, এমনকি সবজিটা কিভাবে রান্না করতে হয় বাচ্চার জন্য, সেই জিনিসগুলো ওনারা দেখিয়ে দেয় হাতে কলমে। এইভাবে হাতে কলমে আপনাকে এডুকেশনাল প্রোগ্রামগুলো যদি দেখান, ইফেক্টিভনেস বেশি আসবে। নোন টু আননোন, অর্থাৎ আপনাকে প্রথমে জানতে হবে ওই কমিউনিটি আসলে এই ইনফরমেশনটা জানে কিনা। যদি জেনে থাকে তাহলে আপনি আরো ফার্দার অ্যাডভান্স কি দেবেন সেটা প্ল্যান করতে হবে। আর যদি কমিউনিটি পিপল একেবারেই না জানে, সেই ক্ষেত্রে কোনো একটা ক্লু ধরে আপনাকে জানা থেকে অজানার দিকে তাকে নিয়ে যেতে হবে। সেটিং অ্যান এক্সাম্পল, এটা আরেকটি গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল। ছবিতে দেখতেই পাচ্ছেন একজন হেলথ এডুকেটর যদি এডুকেশন দেয় ধূমপানের জন্য, আবার সে যদি নিজেই ধূমপান করে, সেটা হলো না, এটা মানুষ ওবে করবে না, এটাই স্বাভাবিক, সমাজে এটাই প্রচলিত। সেক্ষেত্রে হেলথ এডুকেশন প্রোগ্রামগুলোকে প্রথমে আপনাকে ছোট একটা এক্সাম্পল তৈরি করে নিতে হয়। যেমন ধরেন, কল্পনা করেন যে কোনো একটা এলাকায় কেউ স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করে না। এখন ওই এলাকায় প্রায় ডায়রিয়া, আমাশয় এই জিনিসগুলো লেগেই আছে কন্টিনিউয়াস। আপনি হয়তো বা সবাইকে নলেজ দিতে গেলে ভালো কাভারেজ আসবে না, এক্ষেত্রে আপনি ছোট পরিসরে 2-1টা ফ্যামিলিতে এটা প্র্যাকটিস করাইতে পারেন।
প্র্যাকটিস করিয়ে তাদের হেলথের যে স্ট্যাটাসটা উন্নত হবে সেই এক্সাম্পলটা তৈরি করে আপনি অন্য কমিউনিটি পিপলকে সেটা দেখাতে পারেন, এতে মানুষ বেশি আগ্রহী হবে। এগুলো আমরা কম বেশি আমাদের প্রাথমিক করে থাকি। গুড হিউম্যান রিলেশন, হেলথ এডুকেশন প্রোগ্রামে ইন্টারেকশন থাকতে হবে। আপনি শুধু একতরফা ইনফরমেশন দিয়ে যাচ্ছেন সেটা হবে না, আপনাকে আপনার অডিয়েন্সের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এই রিলেশনটা আপনার এডুকেশনাল প্রোগ্রাম এবং তাদের বিহেভিয়ার চেঞ্জে ম্যাসিভ ভূমিকা পালন করবে। ফিডব্যাক, এই যে আমি তথ্য দিচ্ছি আপনারা বুঝতে পারছেন কিনা হয়তোবা এই মিডিয়ার যুগে বা এই কঠিন সিচুয়েশনে আমি বুঝতে পারছি, কিন্তু ক্লাসরুম লেভেলে হলে আমি হয়তোবা আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক পেতাম। একইভাবে একটা কমিউনিটিতে শুধু আপনি ইনফরমেশন এডুকেশন দিয়ে গেলেন সেটা একতরফা হলে চলবে না, আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে কমিউনিটির ফিডব্যাকটা দেখতে হবে যে তার বিহেভিয়ারে কোনো পরিবর্তন হচ্ছে কিনা বা তারা আপনার মেসেজ ঠিক মতো বুঝতে পারছে কিনা। যদি ফিডব্যাক আপনি না নেন তাহলে দেখা যাবে আপনার সিদ্ধান্ত ভুল থেকে যাবে বা আপনার মেসেজটা জনগণ ভুল নেবে। একটা খুব ভালো উদাহরণ দেই, যেটা আমি শুনেছি আইসিডিডিআরবির একজন ঊর্ধ্বতন একজন রিসার্চারের কাছ থেকে, যে ওনার একটা প্রোগ্রাম করতে গিয়ে এক জায়গায় একটা হেলথ এডুকেশন মেসেজ দিচ্ছিলেন, ছোট পরিবার সুখী পরিবার। এটা খুব সুন্দর দেখতে, আপনার আমার কাছে আন্ডারস্ট্যান্ডেবল। ছোট পরিবার মানে সুখী পরিবার, অর্থাৎ ফ্যামিলিটাকে ছোট করতে হবে। আর কোন একটা কমিউনিটি এটাকে উল্টা বুঝেছে, তারা মনে করেছে ছোট পরিবার মানে হচ্ছে তার ওয়াইফটা হইতে হবে ছোট, মানে বয়সে ছোট। তারা যেটা করলো, ওই মেসেজ পাওয়ার পর অনেকে কম বয়সী মেয়েদেরকে বিয়ে করা শুরু করলো, যে এটা তো আমাদের এডুকেশনাল মেসেজ ছিল, কারণ তারা তার পরিবার মনে করে ওয়াইফকে। এতে তো জন্ম তো আরো তো কমবে না, ছোট পরিবার, এই পরিবার আরো বাড়বে। সুতরাং আপনার মেসেজ আপনার কাছে বা আমার কাছে একরকম হতে পারে, কিন্তু কমিউনিটিতে এটা অন্যরকম প্রেজেন্ট হতে পারে। সুতরাং এই ফিডব্যাক গুলো নিয়ে ওনারা যেটা করেছিল, এই ফিডব্যাক পেয়ে মেসেজের স্লোগানটা ওনারা চেঞ্জ করে নিয়েছিলেন। কমিউনিটি লিডার্স, কমিউনিটিতে হেলথ এডুকেশন প্রোগ্রাম যখন দেবেন অবশ্যই অবশ্যই কমিউনিটিতে যারা লিডাররা আছেন, বিশেষত ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড বা মেম্বারের যে ইয়েরা আছেন, প্রতিনিধিরা আছেন, ওনাদেরকে ইনভলভ করতে হবে এবং আপনার কার্যক্রমে তাদেরকেই অ্যাজ এ লিডার হিসেবে কাজে লাগাতে হবে। এতে আপনার প্রোগ্রামের রেসপন্স ভালো আসবে। সবশেষ যেটা, সেটা হচ্ছে সয়েল, সিডস অ্যান্ড সোয়ার। আমরা জানি একটা গাছ রোপণ করতে হলে, মানে গাছ আমি কি বলবো, ভুল বলেছি। ধরেন আপনি একটা গাছ চান, সেই ক্ষেত্রে আপনার মাটি লাগবে, একটা বীজ লাগবে, আর একজন বীজ বপক লাগবে। এই তিনটার কম্বিনেশন হলে হয়তো বা আপনি একটা গাছ পেতে পারেন। একইভাবে আমি যখন ভালো বিহেভিয়ার পেতে চাইবো, একজন ভালো এডুকেটর লাগবে আপনার, এবং আপনার কমিউনিটিটাকে খুব ভালোভাবে মানে মাঠ বা জমি হিসেবে তৈরি করে নিতে হবে। আর আপনার ইনফরমেশনটা যত ভালো হবে, মানে আপনার বীজটা যত ভালো হবে, তত ভালো একটা গাছ বা কমিউনিটি আপনি পাবেন। মূলত এটাই হচ্ছে হেলথ এডুকেশনের প্রিন্সিপালস। এই প্রিন্সিপালস গুলো পরীক্ষায় যদি আসে সবগুলো লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, মেজরিটি হলেই চলবে, এবং আপনাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে উদাহরণ সহ আপনারা লিখতে পারেন। এতটুকু পর্যন্ত আন্ডারস্ট্যাবল কিনা? কারো কোনো অভিযোগ, বুঝতে পারছেন না এমন কিছু? নো স্যার। স্যার এটা কি ডিটেইলস লিখতে হবে রিটেনে আসলে? ডিপেন্ডস অন মার্কস। আর যেহেতু এই ধরনের অনলাইন এক্সাম হবে, সেই ক্ষেত্রে তো সেই সুযোগটা থাকবে না আশা করি, কারণ আমরা ছোট প্রশ্ন নেয়ারই পক্ষপাতী। এত ডিটেলস এর প্রয়োজন নেই, কিন্তু এক্সাম্পলটা দিলে আমরা বুঝতে পারবো যে আপনি
এই টার্মের ইনার সাইডটা বুঝেছেন। স্যার কোশ্চেনের একটা এক্সাম্পল যদি দেওয়া যেত যে এই ধরনের কোশ্চেন আসবে তাহলে আমাদের জন্য খুব সুবিধা হতো স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যদিও আমি একজন গেস্ট লেকচারার, প্রশ্ন হয়তো বা আমার কাছে সুযোগ আসবে না, কিন্তু আমি কিছু স্যাম্পল আপনাদেরকে দিয়ে দেব, সেইটা আপনারা ফলো করতে পারেন, বাট আমি এক্ষেত্রে কোনো গ্যারান্টি দিচ্ছি না। স্যার স্যাম্পলগুলো কি অনলাইন এক্সাম বেসড হবে? এই নির্দেশনাগুলো মূলত ডিপার্টমেন্টের কাছে, যিনি ডিপার্টমেন্টের হেড আছেন ওনার কাছে আছে, মানে আমি এই বিষয়ে খুব একটা ওয়াকিবহাল না। সেই বিষয় সম্পর্কে ম্যাডাম যখন আপনাদের সাথে জয়েন করবেন তখন আপনারা জিজ্ঞেস করে নিয়েন। তবে অন্যান্য এক্সামগুলো যেরকম হবে এর ব্যতিক্রম হবে না, এতটুকু জেনে রাখেন। ওকে, আমরা একটু ঝটপট দেখে নেই হেলথ এডুকেশনের স্কোপ, কোথায় হেলথ এডুকেশন কাজে লাগে। ডেফিনেটলি হেলথ এডুকেশন, আমি ম্যাক্সিমাম উদাহরণ দিয়েছি কমিউনিটি, বাট হেলথ এডুকেশন আমরা বাসা বাড়িতেও দিয়ে থাকি। মা ছেলেকে দেয়, প্রজন্ম থেকে প্রজন্ম কিছু না কিছু হেলথ এডুকেশন দেয়া হয়। হেলথ এডুকেশন স্কুলে দেয়া হয়। স্কুলে আমাদের একটা বই আছে ফিজিক্যাল এডুকেশন, শারীরিক শিক্ষা, সেটা পুরোটাই এক ধরনের হেলথ এডুকেশন। হসপিটাল সেটিংসেও আমরা হেলথ এডুকেশন পাই, বিভিন্ন কলকারখানাতেও তাদের সুরক্ষার জন্য হেলথ এডুকেশন দেয়া হয়। হেলথ এডুকেশনের সাথে সম্পর্ক আছে কিছু সাবজেক্টের, একটা হচ্ছে সাইকোলজি, আরেকটা সোশিওলজি, অ্যানথ্রোপোলজি এবং এডুকেশন, সেটা আমরা পরে আসবো। তো কে হেলথ এডুকেশন দেবে? ডেফিনেটলি একজন হেলথ এডুকেশন স্পেশালিস্ট, তবে এটা সীমাবদ্ধ নয়। যে কোনো ফিজিশিয়ান, নার্স, কমিউনিটি হেলথ ওয়ার্কার, স্কুলের যে পিটি টিচার আছে বা হেলথ টিচার আছে, উনি কমিউনিটি হেলথ ভলান্টিয়ার, যেই ট্রেন প্রাপ্ত হবেন উনি হেলথ এডুকেশন দিতে পারবেন। তো প্রশ্নের, আমার এই লেকচারের প্রশ্নের ধরনটা এমনই হবে, ডিফাইন হেলথ এডুকেশন, হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ হেলথ এডুকেশন। এটা নর্মাল সিচুয়েশনের জন্য, কোভিড সিচুয়েশনের জন্য কি হবে সেটা দেখা যাক পরে। এতটুকু পর্যন্ত আন্ডারস্ট্যান্ডেবল আপনাদের কাছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা শেষ করলাম প্রিন্সিপালস অফ হেলথ এডুকেশন। রিজওয়ান, জি ম্যাডাম। আমি একটু কথা বলতে চাই। ছাত্রছাত্রীরা আছে, ওরা তোমাকে প্রশ্ন করেছে, তুমি উত্তরটা দিতে পারো না ঠিক মতন, ওই যে এক্সামিনেশনের। সেটা ম্যাডাম আপনাদের বিষয়। না না, তোমাকেই দিতে হবে, তুমি যেহেতু ক্লাস নিচ্ছ। ওটা দুই রকমের প্রশ্ন হবে, তিন রকমের। একটা হলো ট্রু ফলস, আর একটা হলো এমসিকিউ, আর একটা হলো শর্ট আনসার। এই তিনটা বলে দাও। বুঝতে পারছো? ইউনিভার্সিটি থেকে ম্যাডাম কোনো নির্দেশনা আছে? হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটির নির্দেশনা তো আমরা মিটিং থেকেই বলছি। আমি এই জন্য তোমার ক্লাসে দেখতেছি তুমি কি করছো। তাহলে ম্যাডাম আমাদেরকে কোনো লিখিত নোটিশ দিয়ে দিলে আমাকে ভালো হয়। দেখাতে পারছো না? লিখিত না, ইউজিসির ফর্ম আছে, ইউজিসি থেকেই বলা হয়েছে। আচ্ছা, আমাদেরকে শেয়ার করে দিলে ভালো হয়। না না, তুমি ক্লাস নিচ্ছ, তুমি তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করো। আমি এখানে আছি বললে না তোমাকে বলে দিচ্ছি, নাহলে তো বলতে পারতাম, তাই না? তুমি ক্লাস নাও, আমি বলে দিচ্ছি তিন রকমের হবে, ওদেরকে বলে দাও ওরা যেন ওইভাবে প্রিপারেশনটা নিতে। ওকে, ঠিক আছে। এমসিকিউ, ট্রু ফলস, আর হচ্ছে শর্ট আনসার। শর্ট আনসার 30 মার্ক, আর ওই দুটো এমসিকিউ ট্রু ফলস 20 মার্ক, 50 মার্কের পরীক্ষা হবে। এটা ক্লিয়ার করে দাও ওদেরকে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, ওনারা মেসেজ পেয়ে গেছেন। ওরা কি আমার কথা শুনতে পাচ্ছে? হ্যাঁ, ওনারা মেসেজ পেয়ে গেছেন। জি ম্যাডাম, শুনতে পেরেছি।
তোমরা বুঝতে পেরেছো? এমসিকিউ হবে 10টা, ট্রু ফলস 10টা, আর হচ্ছে 6টা কোশ্চেন হবে শর্ট আনসার। শর্ট আনসার মিন্স ও যেমন ও বলে দিল না আগে, তোমাকে আগে থেকে এটা বললে পরে তোমার জন্য সুবিধা। তোমরা যেটা প্রশ্ন করেছো সেটা হচ্ছে যে শর্ট শর্ট আনসার, বুঝো না? শর্ট কোশ্চেন শর্ট আনসার, ঠিক আছে? জি 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 পরে ম্যাডাম। আলাদা জি ম্যাডাম। টিচার জিজ্ঞেস করে নিও শর্ট আনসার কি, ওরা বলে দিবে। Okay, এখন তোমরা ক্লাস জি, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, আমি কন্টিনিউ করছি। হ্যাঁ তুমি কন্টিনিউ। মেথডস এবং মিডিয়া অফ হেলথ এডুকেশন। আমি সরাসরি এই চার্টে চলে যাব। আপনারা এই চার্টটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি জি স্যার। স্যার, দেখতে পাচ্ছি। এখানে দুইটা জিনিস দেখেন, একটা হচ্ছে মেথডস, আর একটা হচ্ছে মিডিয়া। সো যখন হেলথ এডুকেশন দেয়া হয়, কিছু টেকনিক বা মেথডস ফলো করে হেলথ এডুকেশন দেয়া হয়, এবং সেই মেথডস আপনার তথ্যগুলো জনগণ বা কমিউনিটির কাছে পৌঁছানোর জন্য কিছু টুলস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মিডিয়া। এখন দেখেন মেথডগুলো ভাগ করা আছে। ইন্ডিভিজুয়াল লেভেলে এক ধরনের মেথডে হেলথ এডুকেশন দেয়া হয়, গ্রুপ লেভেলে এক ধরনের মেথড ফলো করা হয়, মাস লেভেলে এক ধরনের মেথড ফলো করা হয়। গ্রুপ লেভেলে কি হতে পারে এগুলো আন্ডারস্ট্যান্ডেবল, যেমন হচ্ছে ইন্টারভিউ, কাউন্সেলিং। যেমন ইন্টারভিউ কি হতে পারে, ডক্টর পেশেন্ট যে ইনফরমেশন গুলো দেন, সাইকোলজিস্ট যখন কাউন্সেলিং করেন, এগুলো ওয়ান কাইন্ড অফ হেলথ এডুকেশন মেথড বাট ইন্ডিভিজুয়াল। তারপর আসি গ্রুপ মেথড। এই জিনিসগুলো আপনারা আন্ডারস্ট্যান্ডেবল কি, সেই রকম রোল প্লে, ডেমনস্ট্রেশন, কেস স্টাডি, মিনি লেকচার, গ্রুপ ডিসকাশন, প্যানেল ডিসকাশন। এগুলোর বিস্তারিত ছোট আকারে আমি আরেকটি ডকুমেন্ট আপনাদের শেয়ার করেছি। সেই ডকুমেন্টগুলোতে একটু বিস্তারিত লেখা আছে। খুব বেশি হার্ড কোনো কথা নাই, একবার রিডিং করলে আপনাদের কাছে আন্ডারস্ট্যান্ডেবল হবে। তারপর আসি মাস মেথড। মাস মেথডের মধ্যে হচ্ছে লেকচার, এক্সিবিশন এবং ক্যাম্পেইন, ঠিক আছে? এখন এই মেথড ফলো করে কি ধরনের টুলস ব্যবহার করে হেলথ এডুকেশন দেয়া হয়, সেটা হচ্ছে মিডিয়া। একটা হচ্ছে অডিও এইডস, একটা ভিজুয়াল এইডস, আবার আরেকটা হচ্ছে অডিও ভিজুয়াল এইডস। মূল বক্তব্য হচ্ছে এখানে আপনার মেথড সিলেকশনের সাথে মিডিয়াটা সিলেকশনটা জাস্টিফাই হতে হবে। আপনি এক ধরনের মেথড সিলেকশন করেছেন, বাট মিডিয়াটা অন্যটা, সেই ক্ষেত্রে দেখা যাবে ভালো ইনফরমেশন বা কমিউনিকেশন হবে না। এটা আপনাকে এই কম্বিনেশনটা ভালো রাখতে হবে। এনিওয়ে, অডিও মেথড কি হতে পারে? আমাদের প্রচলিত রেডিও, ট্যাপ রেকর্ডার অথবা ক্যাসেট প্লেয়ার, যেগুলো বর্তমানে খুব একটা ব্যবহার হয় না। ভিজুয়াল এইডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টর এবং পোস্টার অথবা পাপেট শো, এরকম কিছু ভিজুয়াল এইড। আর অডিও ভিজুয়াল কি? সেটা হচ্ছে টেলিভিশন, কম্পিউটার এবং নামগুলো। খুব কি জটিল? হ্যালো, জি না না স্যার, স্যার, জি না। জটিল না। জটিল না। বোঝা যাচ্ছে স্যার। ওকে, সুতরাং এই মেথডস এবং মিডিয়া, এই জিনিসটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন। সেলফ আন্ডারস্ট্যান্ডেবল জিনিস, জটিল কিছু না। এর পুরো ডেসক্রিপশনটা আমার ওই যে ডকুমেন্টটা আমি অ্যাটাচ করে রেখেছি সেখানে দেয়া আছে বিস্তারিত। ওখানে কি রোল প্লেটাও লেখা আছে স্যার? রোল প্লেটা বুঝি নাই। হ্যাঁ, সবই লেখা আছে ওখানে। ম্যাডাম, আপনি রোল প্লে সম্পর্কে কিছু বলেন।
হ্যালো, Sab. ওকে আমি বলি রোল প্লে। রোল প্লেটা হচ্ছে, ধরেন নাটকের সময় বা কোনো একটা যাত্রাপালায় আমরা রাজার ভূমিকায় অংশগ্রহণ করি না, সেই রকম ধরেন আমি একটা হেলথ এডুকেশন প্রোগ্রাম দিচ্ছি, সেখানে রহিমা নামে একটা মহিলা, সে ফর এক্সাম্পল তার বাচ্চাকে ঠিকমতো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করায় নাই, সেই জন্য তার বাচ্চাটা ম্যালনারিশড। সুতরাং এই ধরনের একটা ভূমিকায় যখন একজন প্লে করে কাল্পনিক চরিত্রে, সেইটা হচ্ছে রোল প্লে। বুঝতে পেরেছেন? এবং এটার জি স্যার, মাধ্যমে যে হেলথ এডুকেশন প্রোগ্রামগুলো দেয়া হয় সেইটা। এখানে So, কি স্যার মিনা হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল হতে পারে? এক্স্যাক্টলি মিনা কার্টুন। সুতরাং প্রশ্ন, টিভি এবং কম্পিউটার যখন আনলেন তখন কি স্যার সব সফটওয়্যার গুলোও কি এর ভিতরে চলে আসবে? যেমন এখন লেটেস্ট যেগুলো হচ্ছে, আমরা যেগুলো দেখতে পাচ্ছি, স্কাইপ বলেন, জুম বলেন, এগুলো কি ওর ভিতরে ইনক্লুডেড হবে? কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, মানে সময় উপযোগী। ইয়েস, ডিপেন্ডস করবে আপনি কিভাবে ইউজ করছেন। এখন দেখবেন ফেসবুকে এডুকেশনাল প্রোগ্রামগুলো সবচেয়ে বেশি হয়, কম বেশি। সুতরাং এটা বলার বাকি রাখে না যে আধুনিক টেকনোলজি এখন এই ট্রেডিশনাল হেলথ এডুকেশনের মিডিয়াগুলোর জায়গা দখল করে নিয়েছে। এখন আর কেউ রেডিও, টেপ রেকর্ডার, ক্যাসেট প্লেয়ার এই ধরনের মিডিয়া ইউজ করে না, এক সময় করতো হয়তো বা। ইনফ্যাক্ট আমিও জানি না, আমার আগে যারা কাজ করেছে হয়তো ওনারা জানেন যে ট্যাপ রেকর্ডার দিয়ে হয়তো বা চালিয়ে দিয়ে এডুকেশন প্রোগ্রাম বা মাইক চালিয়ে দিয়ে মাইকিং করা হতো। এই জিনিসগুলো এখন আর খুব কাজে আসে না। ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়াগুলাই এখন সবচেয়ে বেশি হেলথ এডুকেশনের জন্য ইফেক্টিভ আমার মতে। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। আর কারো প্রশ্ন আছে? স্যার, স্যার রোল প্লেতে কি স্যার পার্টিসিপেন্টরা পার্টিসিপেট করবে, না যিনি ডেলিভারি দিচ্ছেন উনি পার্টিসিপেট করবেন? রোল প্লেটা হচ্ছে অন্যের প্রতীকী চরিত্রে আচরণ করা। সেই ক্ষেত্রে সাধারণত ডেমো পাবলিক যারা, হ্যাঁ, অভিনেতারাই ওই রোলটা প্লে করে থাকেন। এটা মানে ইমাজিনারি ক্যারেক্টার, তাই না স্যার? ইয়েস। আমার উত্তরটা কি বোঝা গেছে? জি স্যার, সবাই মোটামুটি। আমি খুব প্রেসার দিচ্ছি না কেন, এক হচ্ছে সময়টা অড, নামাজের সময় হয়ে যাচ্ছে, আর এই জিনিসগুলো জটিল কিছু না, এই জন্য আর ডেসক্রিপশনে গেলাম না। উত্তর মানে প্রশ্নটা এরকমই আসবে, রাইট ডাউন দ্য মেথডস এন্ড মিডিয়াস অফ হেলথ এডুকেশন। আমার মতে 5 নম্বরের কোশ্চেন থাকলে আপনারা ওই ছবিটা এঁকে দেখিয়ে দিতে পারেন, দ্যাট ইজ সাফিসিয়েন্ট এনাফ। জি স্যার। সো এখন আসি আগামী দিনের লেকচারে আমি কি আলোচনা করব তার একটা ফ্লেভার দিয়ে আজকের লেকচারটা শেষ করব। সেটা হচ্ছে, আমরা জানি এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি যে হেলথ এডুকেশনে এডুকেশন থাকে, পাবলিক হেলথ থাকে, বিহেভিয়ার চেঞ্জ থাকে। সুতরাং আমরা পাবলিক হেলথ সম্পর্কে কম বেশি পড়াশোনা করছি। হেলথ এডুকেশনে আমরা কি পড়ব? এডুকেশনের সেকশনে কিছু জিনিস আমরা ট্রেনিং, লেসন প্ল্যান কিভাবে তৈরি করতে হয় সেই বিষয় সম্পর্কে সামান্য কিছু নলেজ নেব। অধিকাংশ ক্ষেত্রে স্টুডেন্টরা প্রশ্ন করে যে আমি পড়তে আসলাম হেলথ এডুকেশন, ট্রেনিং, লেসন প্ল্যান, সোশিওলজি, সাইকোলজি, এই জিনিসগুলো কেন আমি পড়ছি? এই লিঙ্কটা আমি এই জন্য তৈরি করা, যখন আমি এডুকেশন নিয়ে কাজ করব অ্যাটলিস্ট আমার ট্রেনিং সম্পর্কে ধারণা থাকতে হবে, কিভাবে দিতে হয়, কত ধরনের ট্রেনিং আছে, কার জন্য কি ধরনের ট্রেনিং, কিভাবে একটা লেসন প্ল্যান তৈরি করতে হয়। আর যেহেতু আমি হেলথ এডুকেশন দিয়ে বিহেভিয়ার চেঞ্জ করব, একজন মানুষের আচরণকে চেঞ্জ করব, সুতরাং তার আচরণটা জানা আমার প্রয়োজন, অর্থাৎ বিহেভিয়ারাল সায়েন্সটা তার জানতে হবে। তো মানুষের বিহেভিয়ার জানতে হলে তার সোশিওলজি, কিছু সোশিওলজি সম্পর্কে, টার্মিনোলজি সম্পর্কে জানতে হবে,
মনোবিজ্ঞানের কিছু টার্ম সম্পর্কে জানতে হবে, স্পেশালি মেডিকেল সাইকোলজিটা, এনথ্রোপোলজি, বেসিক কিছু টার্ম, তবে স্পেশালি হচ্ছে মেডিকেল এনথ্রোপোলজি। এগুলো হচ্ছে কিছু সুপারফিশিয়াল ধারণা এই হেলথ এডুকেশন হেলথ প্রমোশন কোর্সে আপনারা জেনে নেবেন। সেইটা আমি আমার পরবর্তী লেকচারে দেখি কভার দেব, তারপর আমরা হেলথ প্রমোশনে ঢুকে যাব। আজকে লেকচার এতটুকু পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমাকে করেন। স্যার এই স্যার লেকচারগুলো কি স্যার আমাদেরকে সেন্ড অ্যানথ্রোপোলজিটা করা কিভাবে হয়েছে? রিলেটেড হয়? বুঝি নাই, প্লিজ আরেকবার। হ্যালো, স্যার আমি জিজ্ঞেস করছিলাম অ্যানথ্রোপোলজিটা কিভাবে রিলেটেড হয় বিহেভিয়ারের সাথে? এটা কি পরে অ্যানথ্রোপোলজি ডিসকাস করবেন? না, এখনই বলে দিই। অ্যানথ্রোপোলজি মানে নৃতত্ত্ব, অর্থাৎ মানুষের আচরণ কিভাবে চেঞ্জ হচ্ছে যুগের পর যুগ, সেইটা নিয়ে তারা পড়াশোনা করে, যেটা আমাদের ডিটেল জানার প্রয়োজন নাই, কিন্তু আমরা কেন বলবো। ছোট্ট একটা উদাহরণ হচ্ছে, কিভাবে দেব, ধরেন মানুষের মনের এখন কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। আদিম মানুষকে বা আজ থেকে 20-25 বছর আগে মানুষকে যদি আপনি টেলিভিশনে একটা কথা বলেন বা একটা মাইক দিয়ে কথা বলেন, সে কিন্তু সেটা জানালার পাশ দিয়ে গিয়ে শুনতে যায় কিনা, কিছু একটা হয়েছে। অথবা রাস্তায় কোনো লোক মারা গেলে তার মনের ভিতরে একটা ফিলিংস তৈরি হয় যে কেউ একজন মারা গেছে, এর জন্য আন্দোলন করতে হবে। কিন্তু এই 2020 সালে এসে আমাদের মন এতটাই ভোঁতা হয়ে গেছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও আমাদের মনের কোনো ব্যাপক পরিবর্তন হয় না, কারণ আমরা দেখে অভ্যস্ত। তাহলে যুগের পরিবর্তনের কারণে মানুষের মনের বা ইভলিউশনের দিক থেকে আমরা কিন্তু পরিবর্তিত হচ্ছি এবং অনেক বেশি কঠিন মনের হয়ে যাচ্ছি, রাইট? হেলথ এডুকেশন দেওয়ার ক্ষেত্রে আপনাকে এগুলো চিন্তা করতে হবে যে আপনি যখন কোনো মেসেজ দেবেন, অধিকাংশ মানুষ বর্তমানে, একটু আগে যে ভাইয়াটা প্রশ্ন করলো যে সোশ্যাল মিডিয়াতে ইনভলভ। এখন আপনার একটা হেলথ এডুকেশন প্রোগ্রাম আপনি রান করতে যাচ্ছেন, আপনি বেস্ট ইফেক্টটা পেতে যাচ্ছেন। এখন যদি আপনি ট্রেডিশনাল মাইকিং করেন ঢাকা শহরের মধ্যে, হয়তোবা 10% লোকও এটা শুনবে না। কিন্তু আপনি যদি পোস্টারও টাঙান, কয়জন সেই পোস্টার দেখবে? কিন্তু আপনি যদি মোবাইল SMS দেন অথবা ফেসবুকে একটা পেজের মাধ্যমে বুস্ট করেন, তাহলে কিন্তু মানুষ সেটা দেখার সুযোগটা বেশি। কারণ নৃতাত্ত্বিকভাবে মানুষ এখন বেশি সোশ্যাল মিডিয়াতে ইনভলভ। এটা একটা সিম্পল উদাহরণ দিলাম, এরকম আরো নানা বিষয় আছে। যখন আমি একটা মানুষকে এডুকেট করতে যাব, আদিম মানুষ যেভাবে আমার কথা শুনে আচরণ করবে আর এখন মানুষ যেভাবে আচরণ করবে, তার আকাশ পাতাল ডিফারেন্স আছে। সুতরাং আমাকে সেই পরিস্থিতিটা বুঝেই এডুকেশনটা দিতে হবে। এবং আরেকটা উদাহরণ বলি, ঢাকার পিপল আর গ্রামের পিপল এক না, তার নৃতাত্ত্বিক আচরণ এক না। সুতরাং ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ইনফরমেশন ডিফারেন্ট ওয়েতে দিতে হবে। এই জন্য অ্যানথ্রোপোলজিটা লাগে আমাদের। ডিটেলস আমরা ওখানে দেখব। উত্তরটা পেয়েছেন? জি স্যার, ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কারো কোনো প্রশ্ন? না স্যার প্রশ্ন। তাহলে আমি শেষ করব। স্যার আমার একটু জানার ছিল যে আজকের এই লেকচারগুলো কি স্যার আমাদেরকে সেন্ড করা হয়েছে? হ্যাঁ, সেন্ড করে দিয়েছি আমি। একটু গ্রুপে চেক করেন, আমি সেন্ড করে দিয়েছি। স্যার নেক্সট লেকচার কবে হবে? একই দিন নেক্সট লেকচারটা একটু রিস্কি টাইমে। নেক্সট লেকচারে স্যার যদি এটা হার্ড কপিটা আগে পাঠানো হয় স্যার, আমরা একটু প্রিপারেশন নিয়ে থাকবো, তাহলে স্যার আর একটু বেটার হয়, উই ক্যান আস্ক ইউ কোয়েশ্চেনস এন্ড ক্লিয়ারিফাই আওয়ার ডাউটস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমি আসলে এটা করি। আমি গত লেকচার দিয়েছি সম্ভবত মঙ্গল অথবা বুধবারে।
প্রিভিয়াস লেকচারটা পোস্ট করেছি। সো আমিও তাই করব। জাস্ট টু রিমাইন্ড ইউ যে নেক্সট লেকচারটা আমাদের যেদিন পড়তেছে সেটা প্রবাবলি ঈদের দিন অথবা ঈদের পরের দিন হবে, তো সেই ক্ষেত্রে কি ক্লাস হবে? রাইট রাইট, এটা আপনারা সিদ্ধান্ত নেন কি করবেন। ডেফিনেটলি তো ক্লাস হবে না। না, ঈদের 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 3 দিন মানে না করাই ভালো। 3 দিন পরে সবাই ব্যস্ত থাকবে আসলে। নো নো, ঈদের দিন আমি অন্তত নেব না, আপনারা করতে চাইলে আমি নেব না। না, ঈদের আগের দিনও না, ঈদের দিনও না, ঈদের পরের দিনও না, আমার মনে হয় তারপরে করাই ভালো। আচ্ছা, আপনাদের পরামর্শটা শুনতে চাই আপনারা, কারণ যেহেতু শিডিউলটা মিস হবে, সপ্তাহের মাঝখানে কোথাও করে ফেলতে হবে। জি স্যার। জি জি, হ্যাঁ ওটা এবারে আমাদের ঈদের চতুর্থ দিন করি। বাসায় থাকবো। ঠিক আছে, আপনারা কি নিজেরা ডিসকাস করে আমাকে একটা ডেট প্রপোজ করতে পারবেন গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, সেটা আপনাকে দেন, আমি খুঁজে স্যার, বললাম। স্যার আপনি বলেন। যে একটা কুইজের কথা বললেন, সেই কুইজটা কি আমাদেরকে কবে জমা দিতে হবে? মানে আজকে দেবেন আপনি স্যার, নাকি নেক্সট ক্লাসে পরে? পরবর্তী লেকচারের আগে জমা দিলেই হবে। আচ্ছা, কুইজটা আমি কালকে থেকে পরশুর মধ্যে দিয়ে দেব। এটা ওপেন বুক কুইজ, নিজেদের মধ্যে ডিসকাস করে অ্যানসার দেবেন, যেখান থেকে পারেন অ্যানসার দিতেই হবে, এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয়, আমার ইভালুয়েশনের জন্য যেটা দেব সেটা অ্যানোনিমাস থাকবে, মানে কে অ্যানসার দিচ্ছে সেটা বোঝা যাবে না। সুতরাং আপনারা আপনাদের সত্য কথাটা সেখানে দেবেন। জি স্যার। ঠিক আছে, আমি কি শেষ করব? আমি আবার বলে রাখি, আমি এক্সটার্নাল একজন, ইউনিভার্সিটির কেউ না, সুতরাং কিছু ইনফরমেশন আমার কাছে গ্যাপ থাকে, তো সেইটা অপারগতার জন্য আমি দুঃখ প্রকাশ করি। ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাস শেষ। ধন্যবাদ জয়েন থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।